জনকল্যাণে নয় বিএনপির রাজনীতি লুটপাটের কক্সবাজারের জনসভায় প্রধানমন্ত্রী বললেন আওয়ামী লীগ জনগণের সেবক। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের উদ্বোধন। বরিশালে বিএনপির কর্মী সভায় কেন্দ্রীয় নেতাদের সামনে দু গ্রুপের হাতাহাতি হট্টগোল। মাদারীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত 12। সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি তদন্তে পানি উন্নয়ন বোর্ডের 14 প্রকৌশলীকে ঢাকায় তলব। রোববার দুদকে শুনানি। এখনো ঊর্ধ্বমুখী চালের বাজার, দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। সরবরাহ সংকট কাটতে শুরু করায় দাম কমার আশা। এবং নাটোরে নিখোঁজের একদিন পর প্রতিবেশীর বাড়ি থেকে 2.5 বছরের শিশুর লাশ উদ্ধার, জড়িত সন্দেহে আটক 3। প্রবাসের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনকল্যাণে নয় বিএনপির রাজনীতি লুটপাটের। আওয়ামী লীগ রাজনীতি করে মানুষের উন্নয়নে। শনিবার বিকেলে কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় শেখ হাসিনা বলেন, একমাত্র আওয়ামী লীগই দেশের উন্নয়ন আর মানুষের শান্তি নিশ্চিত করে। কক্সবাজারের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে এ জেলাকে। সমাজের সব মহলকে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলার আহ্বান জানিয়ে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান প্রধানমন্ত্রী। লুটপাট করা, নিজেরা অর্থ বানানো, নিজেদের বিলাস বৈভব বাড়ানো, এছাড়া জনগণের কল্যাণে কোনো কাজ তারা কখনো করেনি। মানুষের সাহায্যে তারা কখনো আসেনি। দুর্দিনেও নাই, উন্নয়নেও নাই। এটাই হচ্ছে বিএনপির চরিত্র। উনি বিরোধী দলে থাকতে খুব ভারত বিরোধী হয়ে যায়, আর যখন ক্ষমতায় যান তখন দিল্লি শহরে গেলে দিল্লির লাড্ডু খেয়ে গঙ্গার পানির কথা বলতে ভুলেই যায়। এই সন্ত্রাস জঙ্গিবাদ বাংলা ভাই এই তারা সৃষ্টি করেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কেউ বাদ চায়নি তাদের হাত থেকে। সকলের উপর অমানবিক অত্যাচার করেছে। এই অঞ্চলকে সার্বিক উন্নয়নের জন্য আমরা উন্নয়ন কর্তৃপক্ষ করে দিয়েছি। এই এলাকা যেন পরিকল্পিতভাবে উন্নয়ন হয় তার ব্যবস্থা আমরা করেছি। রেল লাইন, এ দাবি কখনো কেউ পূরণ করেনি। শুধু আওয়ামী লীগ সরকার এসেই আপনাদের সেই দাবি পূরণ হতে যাচ্ছে। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এখান থেকে নাকি ইয়াবা সারা বাংলাদেশে সাপ্লাই হয়, এই ইয়াবা সাপ্লাই বন্ধ করতে হবে। কারা এর মধ্যে জড়িত, সে যেই হোক না কেন তাদেরকে শাস্তি পেতেই হবে। যখনই নৌকা ভোট পায় তখনই দেশের উন্নতি হয়। কাজে আগামী যত নির্বাচনই আসুক, সব নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থী আপনাকে জয়যুক্ত করবেন, দেশের উন্নয়নের গতি দ্বারা অব্যাহত রাখবেন। আমরা সেটাই আপনাদের কাছে আশা করি। এর আগে শনিবার সকালে কক্সবাজারের ইনানি বিচ পয়েন্টে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত 80 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সুধী সমাবেশে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 4 লেনে উন্নীত করার ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিমানবন্দরের আধুনিকায়নে যারা বাসস্থান হারাচ্ছেন তাদের উন্নত বাসস্থানের ব্যবস্থা করবে সরকার। এর আগে প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের সম্প্রসারিত অংশে বোয়িং বিমানের চলাচলের উদ্বোধন করেন। কক্সবাজার থেকে আরো জানাচ্ছেন ফেরদৌস লিপি। এক পাশে সবুজের সমারোহ নিয়ে দাঁড়িয়ে থাকা উঁচু পাহাড়, আর অপর পাশে উত্তাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে বেলাভূমিতে। এই দুয়ের বুক চিরে সুপ্রশস্ত পিচ ঢালা পথ মেরিন ড্রাইভ। 1996 সালে এর নির্মাণ কাজ শুরু হলেও নানা প্রতিবন্ধকতা পেরিয়ে অবশেষে 80 কিলোমিটার দীর্ঘ এই মেরিন ড্রাইভ সড়কটির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল 11টার কিছু পরে কক্সবাজারের ইনানি বিচ পয়েন্ট থেকে এটি উদ্বোধন করেন
তিনি। সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে এটি বাস্তবায়ন করেছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর। সমস্ত কাঠামোগুলি গড়ে তোলা এবং উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে কক্সবাজারের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, মেরিন ড্রাইভের ফলে পর্যটনের পাশাপাশি নতুন গতি আসবে এই এলাকার আর্থসামাজিক উন্নয়নেও। ঘোষণা দেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 4 লেনে উন্নীত করারও। এই মেইন ড্রাইভের মধ্য দিয়ে আমি মনে করি এটা যেমন মানুষ সৌন্দর্য উপভোগ করবার সুযোগ পাবে, সেই সাথে সাথে এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নেরও বিরাট সুযোগ সৃষ্টি হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি কক্সবাজার চট্টগ্রাম এই রাস্তাকে 4 লেনে উন্নীত করা হবে। প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারকে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতু বন্ধন হিসাবে গড়ে তুলতে কাজ করছে সরকার। সেজন্য কক্সবাজার বিমানবন্দর আধুনিকায়নের কাজ করছে সরকার। এর ফলে বাস্তুহারাদের উন্নত পুনর্বাসনের ব্যবস্থার কথাও তুলে ধরেন তিনি। এই বিমানবন্দরটাকে আমরা আধুনিক উন্নত বিমানবন্দর হিসাবেই গড়ে তুলব, সে প্রকল্প আমরা গ্রহণ করেছি। আর যে সমস্ত মানুষগুলি এই এলাকায় থাকতো, আপনারা জানেন প্রায় 4000-এর মতো মানুষ, তাদের জন্য আলাদা আমরা নদীর ওপারে সেখানে আমরা ঘর তৈরি করে দিচ্ছি, ফ্ল্যাট বাড়ি নির্মাণ করেছি। বিশ্বায়ন ও আঞ্চলিক সংযোগ প্রচেষ্টার অন্যতম কেন্দ্রস্থল এই কক্সবাজার। দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়ে এটি। দীর্ঘ এই মেরিন ড্রাইভ উদ্বোধনের মধ্য দিয়ে শুধুমাত্র পর্যটন নগরী কক্সবাজার নয়, সমগ্র বাংলাদেশের অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। এর আগে বোয়িং বিমানে কক্সবাজারে নেমেই বন্দরটি আন্তর্জাতিক মানে উন্নীতকরণ প্রকল্পের প্রথম পর্যায় হিসেবে রানওয়ে সম্প্রসারিত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর ফলে কক্সবাজার বন্দরে এখন থেকে বড় আকারের যাত্রীবাহী বিমান চলাচলের পাশাপাশি যুদ্ধ বিমান MiG-29ও চলাচল করতে পারবে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, কক্সবাজার। ইনানী সৈকতে অনুষ্ঠানের পর সাগরে পা ভিজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, চলুন দেখে আসি তার কিছু অংশ। সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি তদন্তে পানি উন্নয়ন বোর্ডের 14 প্রকৌশলীকে ঢাকায় তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার শুনানি হওয়ার কথা রয়েছে। শুক্রবার রাতে দুদকের পক্ষ থেকে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়। সম্প্রতি পাহাড়ি ঢলে সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে যায়। অকাল বন্যায় জেলার প্রায় 2,20,000 হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে যায়। এতে নিঃস্ব হয়ে পড়েন এই অঞ্চলের প্রায় 4 লাখ কৃষক। এরপরই হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ ওঠে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত 2রা মে সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল হাই, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম সরকার ও সুনামগঞ্জের সাবেক নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে পানি উন্নয়ন বোর্ড। প্রবাসীর সময় আরও থাকছে। জুন জুলাইয়ের মধ্যে মালিবাগ শান্তিনগর এলাকার জলাবদ্ধতা দূর হবে। দায়িত্ব নেয়ার 2 বছর পূর্তিতে বললেন দক্ষিণের মেয়র, বাসযোগ্য ঢাকা গড়ে তোলার আশ্বাস। দর্শক, নিউ ইয়র্কে কাগজপত্রহীন অভিবাসীদের সহায়তা প্রদান নিয়ে কথা বলতে নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন আইনজীবী নাজমুল আলম। আমরা এখন দেখে নেব সেই সাক্ষাৎকারটি। দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাটর্নি নাজমুল আলম। নাজমুল আলম, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে আমরা আলোচনা করব কাগজপত্রহীনদের জন্য সরকারি আইনি সহায়তা। অ্যাটর্নি নাজমুল আলম, আপনি জানেন যে অতি সম্প্রতি এই তো কদিন আগেই
নিউ ইয়র্ক রাজ্য সরকার তারা একটি ফান্ডের তহবিলের কথা বলেছে, যে এই তহবিলটি এই কাগজপত্রহীনদের আইনি সহায়তায় দেওয়ার জন্য ব্যবহৃত হবে। একই সঙ্গে নিউ ইয়র্ক সিটি গভর্নমেন্ট, যেটি মানে নগর সরকার, তারাও এই ধরনের একটি পদক্ষেপ নিয়েছে। এই ব্যাপারে যদি আমাদেরকে একটু বলেন। বর্তমানে যে উদ্যোগটা নেওয়া হয়েছে নিউ ইয়র্ক স্টেটের পক্ষ থেকে, গভর্নর অ্যান্ড্রু কুমো, এটা একটা আনপ্রেসিডেন্টেড, অর্থাৎ একটা নজিরবিহীন ঘটনা যে কোনো রাজ্য সরকার অর্থাৎ স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে অবৈধ কাগজপত্র যারা আছেন তাদেরকে একটা আইনি সহায়তার জন্য উনি একটা স্পেশাল ফান্ড ক্রিয়েট করেছেন। এটা আমেরিকান ডলারের $10 মিলিয়ন। তো $10 মিলিয়ন মিনিং আপনার 100 কোটি হবে আর কি। তো ওই হিসাবে যদি আপনি চিন্তা করেন তাহলে আমি বলবো যে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পদক্ষেপের পিছনে গভর্নর যেটা চাচ্ছেন সেটা হচ্ছে যে যাদের কাগজপত্র নাই তারা যদি কোনো কারণে ফেডারেল প্রশাসনের আইনের কারণে গ্যারাকলে পড়ে অথবা কোনো আইনগত জটিলতার কারণে যদি গ্রেপ্তার হন অথবা কোনো প্রকার আইনি সহায়তা চান, তাহলে এনিহোয়ার ইন নিউ ইয়র্ক স্টেটের যে কোনো জায়গা থেকে তাদেরকে আইনি সহায়তা দেওয়া হবে। এটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের পক্ষ থেকে। অন্যদিকে নিউ ইয়র্ক সিটি মেয়র ডি ব্লাজিও উনি ঘোষণা দিয়েছেন এবং উনি বাজেটও পাশ করিয়ে নিয়েছেন 16.4 মিলিয়ন, যেটা 160.4। এতগুলো টাকা এতগুলো ডলার উনারা বাজেটে রেখেছেন এটা বেনিফিট প্রজেক্টের জন্য। সেটা হচ্ছে যে কাগজপত্রবিহীন যে সমস্ত ইমিগ্রেন্ট যারা আছেন অথবা যাদের কাগজপত্র আছে তারা যদি ইমিগ্রেশন সংক্রান্ত কোনো বিষয়ে সহায়তা চান, সেই সহায়তার জন্য আর্থিক সহায়তা হিসেবে তারা এই বরাদ্দ অনুমোদন করেছেন। এই স্টেট নিউ ইয়র্কের থেকে উনি যখন এটা করেন তখন উনি ওটার মধ্যে একটা প্রভিশন দিয়েছিলেন যে $10 মিলিয়ন স্পেসিফিক্যালি ওই আপনার লিবার্টি প্রজেক্টের জন্য। এটাকে উনি নাম দিয়েছেন যে লিবার্টি ডিফেন্স প্রজেক্ট। এটা বৈধভাবে আইনসঙ্গতভাবেই নিউ ইয়র্ক আইন প্রণেতা যারা আছেন তারা সম্মতি দিয়েছেন এবং এটা পাশ হয়ে টাকা অলরেডি আপনার ফান্ডে জমা হয়ে গেছে। একইভাবে নগর সরকারও করেছেন। হ্যাঁ, একইভাবে নিউ ইয়র্ক সিটি তারাও কিছুদিন আগে তাদের বাজেট দিয়েছিলেন। তো ওই নিউ ইয়র্ক সিটি মেয়র সেইটা থেকে 16.4 মিলিয়ন, যেটা এই ডলারগুলো উনারা বাজেটে অলরেডি বরাদ্দ করে ফান্ডটাকে উনারা সেপারেট করেছেন শুধুমাত্র ইমিগ্রেন্টসদের জন্য। কিভাবে এই আইনি সহায়তা পাবে এই কাগজপত্রহীন অভিবাসীরা? তারা বেসিক্যালি ডিফেন্স প্রজেক্টে যাচ্ছে। ডিফেন্স প্রজেক্টে মিনিং দ্যাট কোনো অবৈধকে যদি গ্রেপ্তার করা হয়, তাকে যদি ডিটেনশন সেন্টারে নেওয়া হয়, তাকে ছাড়ানোর জন্য হয়তো বন্ডের প্রয়োজন হতে পারে, তাকে ছাড়ানোর জন্য আইনি সহযোগিতার জন্য হয়তো সরকারের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হতে পারে। তো এই যে একটা খরচ আছে, সেই খরচটা বহন করার জন্যই গভর্নরের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে মেয়রের পক্ষ থেকে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি, এটা 5টা বড়তে বিভক্ত, এই টোটাল নিউ ইয়র্ক সিটির যে কোনো রেসিডেন্ট যারা ইমিগ্রেন্ট তাদের যদি ইমিগ্রেশন সংক্রান্ত কোনো আইনি সহযোগিতার প্রয়োজন পড়ে, সেটা বৈধ হোক অথবা অবৈধ হোক, তাদেরকে সহায়তা দেওয়ার জন্য। এবং ওই প্রসঙ্গেই নিউ ইয়র্ক সিটি ইমিগ্রেন্ট কমিশনার যিনি নিশা আগরওয়াল, উনি একটা প্রেস কনফারেন্স ডেকেছিলেন। উনি এটা জনসম্মুখে ওনার বক্তব্য পেশ করেছেন এবং সেখানে উনি বলেছেন যে তাদের পক্ষ থেকে যে সহায়তাটা দেওয়া হবে সেই সহায়তাটা ওনারা হেলথ অ্যান্ড হসপিটাল কর্পোরেশন, মিনিং নিউ ইয়র্ক সিটির স্বাস্থ্য সেবার জন্য যে সমস্ত বৈধ অথবা অবৈধ ইমিগ্রেন্ট যারাই যাবে না কেন, তারা যদি স্বাস্থ্য সেবার পাশাপাশি তারা যদি ইমিগ্রেশন সংক্রান্ত কোনো সাহায্য চায়, তখন সেখান থেকে তাৎক্ষণিকভাবে তাদেরকে সহায়তা দেওয়ার জন্য অ্যাটর্নি অর্থাৎ আইনজীবী নিয়োগ করা হবে। হসপিটাল কর্পোরেশন নিউ ইয়র্ক সিটি যেটা রান করে সেটা সরকারিভাবে রান করা হয়। তো এইখানে দেখা যায় যে নিউ ইয়র্ক সিটি প্রায় 46% অধিবাসী যারা ওই সেবা নিতে যায় তারা ফরেন বর্ন। তাদের মধ্যে বৈধ অথবা অবৈধ অনেকেই থাকতে পারেন। তো চিকিৎসা সেবার জন্য যারা যাচ্ছেন তাদেরকে তখন যদি তারা নিজের থেকে আগ্রহ করে যদি জিজ্ঞেস করেন, তাহলে তাদেরকে এটাই বলা হবে যে আপনারা যদি কোনো ইমিগ্রেন্ট সংক্রান্ত কোনো সহায়তা চান তাহলে সেটা দেওয়া হবে। আমার মনে হয় এই সিস্টেমটা তারা এই জন্যই ক্রিয়েট করতেছে যাতে মানুষ ভয় না পায়, স্বাস্থ্য সেবাটা সর্বাধিকার পায়। কাজে স্বাস্থ্য সেবার পাশাপাশি কারো যদি ইমিগ্রেশন সংক্রান্ত কোনো সমস্যা থাকে, এই জন্যই তারা ওইটা করেছেন। আর এইটাকে রিচ করার জন্য ওনারা বলেছেন যে নিউ ইয়র্ক সিটিতে যে 311 একটা কল সেন্টার, সেই কল সেন্টারে ফোন করেও তারা সেখান থেকে সহায়তা নিতে পারেন, সেখান থেকে তারা অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। এই যে নিউ ইয়র্ক সিটি যে নজিরটা তৈরি করতে যাচ্ছে, এটা সর্বপ্রথম পুরা ইউনাইটেড স্টেটসে মানে আমেরিকাতে এই প্রথম একটা নজির তারা তৈরি করতে যাচ্ছেন। তো যতটুকু ধারণা করা হচ্ছে যে এই যে হসপিটালগুলোতে
কতগুলো ডেজিগনেটেড হসপিটালগুলোতে তারা একটা স্পেশাল ইমিগ্রেন্ট লিগ্যাল উইং তারা তৈরি করবেন। সেইখানে এই মুহূর্তে তারা বলতেছেন যে প্রথমে হয়তো সপ্তাহে 2 দিন, হয়তো পরে যদি ডিমান্ড বাড়ে তাহলে সপ্তাহে ফুল টাইম 5 দিনের জন্যই সেখানে আইনজীবী নিয়োগ করা হবে, যারা তাৎক্ষণিকভাবে সেখানে তাদেরকে সহায়তা দিতে পারবে। ওনারা এটা নিশ্চিত করেছেন যে হেলথ অ্যান্ড হসপিটাল কর্পোরেশনের পক্ষ থেকে, যে রিগার্ডলেস কারো যদি অ্যাবিলিটি থাকুক আর না থাকুক, সেই $1 মিলিয়ন লোকও যদি হয়, অথবা যে একদম কদরপহীন যার কোনো পয়সা করি নেই, চিকিৎসা কারোর জন্য আটকাবে না। তো এটাই হচ্ছে আশার বাণী। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে বৈধ অথবা অবৈধ যারা আছেন নিউ ইয়র্ক নগরবাসী, তাদের কারোর জন্য চিকিৎসা আটকাবে না। কিন্তু একটা জিনিস তাদেরকে নিশ্চিত করতে হবে, হসপিটালটা যেন নিউ ইয়র্ক সিটির তালিকাভুক্ত হসপিটাল যেন হয়। এই হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলো ছাড়া আরো কিছু বলছিলেন যে কোথাও কোথাও এই সুবিধা দেওয়া হবে, সে বিষয়ে একটু আমাদেরকে বলবেন। কিছু স্পেশালাইজড অর্গানাইজেশনকেও তারা দায়িত্ব দিচ্ছে। তার মধ্যে প্রো বোনো বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মানবাধিকার ভিত্তিক বিভিন্ন সংগঠনের বিভিন্ন কর্মীদেরকে তারা মানে ট্রেন্ড আপ করার চেষ্টা করছে কিছু বেসিক ইমিগ্রেশন সম্বন্ধে আইডিয়া দিয়ে। তো ওই বেসিক আইডিয়াগুলো পাওয়ার পরে যারা সার্টিফাইড হবেন, যারা ওই ট্রেনিংগুলো পাবেন, তাদেরকে বিভিন্ন সংগঠনের মাধ্যমে তালিকাভুক্ত করা হবে। সেই তালিকার মাধ্যমেই তাদেরকে আপনার নিয়ে যাওয়া হবে, যাতে ইমিগ্রেন্টদের কি ধরনের সমস্যা আছে, সেই সমস্যাটা কি স্বাভাবিকভাবে যে কোনো একজন ইংরেজি জানা এবং ট্রেন্ড আপ লোকের পক্ষেই সম্ভব, নাকি ওটা এমন একটা পর্যায়ে আছে যে যেখানে একজন অভিজ্ঞ লাইসেন্সধারী অ্যাটর্নির প্রয়োজন, যেটা হয়তো কোর্টে মোকাবেলা করতে হবে। যদি এই ধরনের কিছু থাকে তাহলে তারা ওই কেসটা ওইভাবে রেফার করবে। এইটার জন্য তারা সিটির পক্ষ থেকে একটা আলাদাভাবে আরেকটা বাজেট করেছে, সেটা $1.3 মিলিয়ন। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশি সংগঠন কি তেমন আদৌ চোখে পড়ে? বাংলাদেশি সংগঠনগুলোর ক্ষেত্রে আমি বলবো যে অনেক দূর আমরা পিছিয়ে আছি। এই ক্ষেত্রেই যে আমরা স্থানীয় পলিটিক্স নিয়েই ব্যস্ত বেশি, কিন্তু এটার বাইরে যদি আমরা মানবতার সেবার দিকে যাই এবং সেই সাথে যদি আমরা মেইন স্ট্রিম অর্থাৎ সিটি গভর্নমেন্টের সাথে যদি লিয়াজও মেনটেন করি বিভিন্ন ধরনের মানবতার সংগঠনের মাধ্যমে, আমার মনে হয় এটা আমাদের কমিটির জন্য খুব বেনিফিশিয়াল হবে। কোন পরিবার এরই মধ্যে আটক রয়েছেন, ডিটেনশন সেন্টার রয়েছেন এবং যারা আইনি প্রক্রিয়ায় রয়েছেন অলরেডি, তাদের ক্ষেত্রে এই হেল্পটা কিভাবে তারা পেতে পারে? এটার জন্য আমার মনে হয় যে 3টা স্তরে এটাকে বিভাগ করা যায়। আই মিন খুব সহজভাবে যেটা করা যায় সেটা হচ্ছে জাস্ট পিক আপ দ্য ফোন। হ্যাঁ, পিক আপ দ্য ফোন, এবং এটাতে 311 311 নম্বরে ফোন করে তারা যদি বলে যে আমি ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে কথা বলতে চাচ্ছি, তখন তারা ওই লাইনটা তারা ইমিগ্রেশনের ব্যাপারে যারা এক্সপার্ট আছেন তাদের কাছে ট্রান্সফার করে দিবে, এবং সেখানে থেকেই শুরু হবে প্রক্রিয়াটা। সেখানে তো হয়তো তাকে রেফারেন্স নাম্বার দেওয়া হবে, সেখানে থেকে সম্ভবত তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে যে অমুক জায়গায় যান, অথবা অমুক অ্যাটর্নির সাথে যোগাযোগ করেন, অথবা অমুক সংস্থার সাথে যোগাযোগ করেন। 311 কলে যে কোনো ধরনের আপনার গোপনীয়তা রক্ষা করা হবে। আমরা জানি যে নিউ ইয়র্ক ল স্কুল এবং নিউ ইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশন বা এই জাতীয় 2-3টা সংগঠন এটা এই রাজ্য সরকারের সঙ্গে মিলে কাজ করছে, তাদের সঙ্গে কি সরাসরি যোগাযোগের কোনো সুযোগ রয়েছে? অবশ্যই আছে। সেটা হচ্ছে যে আপনার রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করতে হলে সেটা যেটা করতে হবে, সেটার ফার্স্ট প্লেস হচ্ছে যে আপনার অ্যাটর্নি জেনারেলের অফিস। অ্যাটর্নি জেনারেল অফিস ছাড়াও নতুন যেটা করা হয়েছে, আমার মনে হয় এই ব্যাপারে তারা খুব শীঘ্রই হয়তো বিজ্ঞাপন ছাপাবে, অথবা এই ব্যাপারে হয়তো তারা ব্যাপক প্রচারণায় নামবে। সেটা হচ্ছে যে নতুন একটা ডিপার্টমেন্ট তারা তৈরি করেছে, একটা প্রজেক্ট তারা তৈরি করেছে, সেটা হচ্ছে যে লিবার্টি ডিফেন্স প্রজেক্ট। এই যে লিবার্টি ডিফেন্স প্রজেক্ট অথবা ডিফেন্স ফান্ড যেটা তারা করেছে, এই ডিফেন্স ফান্ডে যদি তারা কল করে, সেখানে থেকে সরাসরি ইমিগ্রেশন ব্যাপারে তাদেরকে সহায়তা করা হবে। কাজে আমি মনে করি যে এটা একটা সামগ্রিকভাবে সবাইকে হেল্প করার জন্য, একান্নবর্তী হিসাবে থাকার জন্য, একটা ইমিগ্রেন্ট কমিউনিটি, আমরা একই পরিবারের লোক, এই জিনিসটা প্রুফ করার জন্য এই যে নিউ ইয়র্ক স্টেট এবং নিউ ইয়র্ক সিটির পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হচ্ছে, এইটা মানে একটা প্রশংসার দাবি রাখে। অ্যাটর্নি নাজমুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে সময় টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতা আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। নিউ ইয়র্কে কাগজপত্রহীন অভিবাসীদের সহায়তা প্রদান নিয়ে কথা বলতে নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন আইনজীবী নাজমুল আলম। এতক্ষণ দেখছিলেন তার সাক্ষাৎকারটি। প্রবাসী সময় আরও থাকছে।
এবার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিং এর অভিযোগ, ম্যাক্রো শিবিরের ইমেইল ফাঁস, রোববার দ্বিতীয় দফার ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি যেহেতু সংসদে নেই তাই তারা আগামী নির্বাচনকালীন সরকারে থাকতে পারবে না। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। এই জঙ্গিবাদ, মৌলবাদ আমাদের স্বাধীনতার পরাজিত শক্তি, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিপরীতে দেশে আজকে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। মৌলবাদ এবং জঙ্গিবাদকে যদি আমরা প্রতিহত করতে চাই, যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাদেরকেও আমাদেরকে প্রতিহত করতে হবে। বেগম খালেদা ভীষণ 30 ঘোষণা করবেন, নতুন একটা ধাপ্পাবাজি। এই ধাপ্পাবাজি দিয়ে জনগণকে আর ভুলানো যাবে না। আমরা আশা করি এরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আমরা চাই তাদের সাথে নির্বাচনী খেলা আমরা খেলতে চাই। কিন্তু তারা যদি নির্বাচনে না আসেন তাদেরকে তোষামত করে নির্বাচনে আনার প্রশ্নই ওঠে না। আগামী নির্বাচন হবে, সেই নির্বাচনে সময় নির্বাচনকারী সরকার হিসেবে সরকার পরিচালনা করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। যেহেতু আপনারা সংসদে নাই, সেহেতু সেই সরকারে অংশগ্রহণ করার সুযোগও আপনাদের নাই। কাজেই অহেতুক বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করবেন না এবং আবারও সন্ত্রাসের পথে হাঁটার চেষ্টা করবেন না, তাহলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। আওয়ামী লীগ নেতারা সরকারি ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে বিদেশে অর্থ পাচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে খুলনায় বিএনপির তৃণমূল কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সমালোচনা করেন তিনি। ব্রিজ কালভার্টের নামে, উন্নয়নের নামে যে সমস্ত দুর্নীতি লুটপাট করা হচ্ছে, সরকারি ব্যাংক, আপনার সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, এইগুলো ভুয়া কোম্পানির নামে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে, সেই টাকা ক্ষমতাসীন দলের লোকরা তার স্ত্রীদের নামে আপনার কানাডায় নিয়ে যাচ্ছেন, এখানে সেখানে বাড়ি করছেন, টাকা জমা রাখছেন। এত মানুষের ক্ষোভ, এত মানুষের বিক্ষোভ, কারণ আমরা বাঁচার জন্য এই বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করছি। কয়লা পুড়িয়ে বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবন বাঁচবে না, জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। বরিশালে বিএনপি তৃণমূল কর্মী সভায় কেন্দ্রীয় নেতাদের সামনে দু গ্রুপের মধ্যে হাত্তাহাতি ও হট্টগোল হয়েছে। নগরের অশ্বিনী কুমার টাউন হলে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে উত্তর জেলা বিএনপির কর্মী সভায় অতিথিরা বক্তব্য রাখছিলেন। এ সময় মুলাদি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আল মামুনের কাছ থেকে মাইক কেড়ে নিয়ে তাকে লাঞ্ছিত করে অপরপক্ষের নেতাকর্মীরা। এ ঘটনায় দুপক্ষের সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতি হয়। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও সেলিম রহমান উপস্থিত ছিলেন। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ঘটনার পর অনুষ্ঠান স্থলে যান স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মাদারীপুরে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 12 জন। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে 20 জনকে। সকালে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার স্থানীয় বিএনপি কর্মী সভার অনুমতি চাইলে পুলিশ নাকচ করে দেয়। এরপর শনিবার সকালে চরমুগরিয়া এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মী সভায় যোগ দিতে উপস্থিত হন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সহ জেলা, উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এক পর্যায়ে 4 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় আহত 12 জনকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। শত শত অটো দাঁড়াই আছে, সাধারণ মানুষ যাইতে পারতেছে না, রোগীরা যাইতে পারতেছে না। এরা চরমুগরিয়া থেকে এক গ্রুপ যাচ্ছে, ওই দিক খাগদিক থেকে আরেক গ্রুপ আইসে, দুই গ্রুপ জটলা বাঁধাইছে। যার কারণে আমরা চাইছি যে এই রাস্তাটা পরিষ্কার করে দিতে, যার কারণে আমাদের কিছুটা লাঠিচার্জ করা লাগছে। আগামী জুন জুলাইয়ের মধ্যে রাজধানীর মালিবাগ, শান্তিনগর এলাকার জলাবদ্ধতা দূর হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। মেয়র হিসেবে দায়িত্ব পালনের 2 বছর পূর্তিতে নগর ভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় মেয়র জানান, ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে দায়িত্ব নেয়ার পর 2 বছরে অনেক প্রকল্প হাতে নিয়েছেন। এর মধ্যে রয়েছে ফুটপাত দখলমুক্তকরণ, আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ, খেলার মাঠ ও পার্ক পুনরুদ্ধার,
এলইডি লাইট স্থাপন, অবৈধ বিলবোর্ড উচ্ছেদ ও ফুটওভার নির্মাণ। এর অনেক প্রকল্প এখনও চলমান রয়েছে বলেও জানান তিনি। মেয়র বলেন, সবার সহযোগিতা পেলে আগামী 3 বছরে বাসযোগ্য ঢাকা দক্ষিণ সিটি গড়ে তোলা হবে। যিনি বিগত 2 বছর পুর শহরের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করলেন। শান্তিনগর এলাকায় এবার এপ্রিল মাসে একটু আর্লি বৃষ্টি হয়ে গেছে, আপনারা জানেন রেকর্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। সাধারণত এপ্রিলে এমন বৃষ্টি হয় না। আগামী জুলাই আগস্ট মাসে যে বর্ষা মৌসুম শুরু হবে, সেই বর্ষা মৌসুমে শান্তিনগর এলাকার জলাবদ্ধতা থাকবে না। আমরা এই শহরের মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছি। আগামী 3 বছর আমাদের মেয়াদকালের মধ্যে অবশ্যই এবং অবশ্যই পরিবর্তিত ঢাকা আপনারা অবশ্যই দেখবেন। নাটোরের গুরুদাসপুরে নিখোঁজের একদিন পর প্রতিবেশীর বাড়ি থেকে 2.5 বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। জেলা প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনরা জানান, শুক্রবার দুপুরে বাড়ির বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হয় উপজেলার চাঁচকৈর এলাকার মোহন ঘোষের 2.5 বছরের মেয়ে দৃষ্টি ঘোষ। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এ বিষয়ে সাধারণ ডায়েরি করা হলে শনিবার সকালে প্রতিবেশী প্রদীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ঘরের একটি ট্রাঙ্ক থেকে শিশু দৃষ্টির লাশ উদ্ধার করা হয়। আশেপাশে আছে পরে খুঁজি, আর সে মেয়ে আবার সবাই মিলে খুঁজতে লাগলাম, তাও পাইলাম না। বিভিন্ন সূত্রে জানাজানি হয় যে এই বাড়িতে মেয়েটা আছে আর কি। তারপর প্রশাসনিক ক্ষমতা বলে প্রশাসনের লোকজন বিভিন্নভাবে তদবির করার পর সন্ধান পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মৃতদের ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে আমরা হত্যাকাণ্ডের কিভাবে সংগঠিত হয়েছে এটা আমরা জানতে পারবো। এই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন পায়, এজন্য আমাদের যা যা করা দরকার আমরা এগুলো করব। এই ঘটনায় মামলা দায়েরের পর জিজ্ঞাসাবাদের জন্য প্রদীপ ঘোষ, তার স্ত্রী সন্ধ্যা ঘোষ এবং ছেলে হৃদয়কে আটক করা হয়। সময় সংবাদ, নাটোর। রাজধানীতে এক সপ্তাহে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে চালের দাম। তবে গেল কয়েকদিন ধরে আবহাওয়া অনুকূলে থাকায় সরবরাহ সংকট কাটতে শুরু করেছে বলে জানিয়েছেন আড়ত পাইকারি মালিকরা। পাইকারি দরে ডালের দাম কমলেও আবার বেড়েছে চিনির দাম। কেজিতে 10 টাকার বেশি বেড়েছে আদা রসুনের দামও। সরবরাহ পর্যাপ্ত থাকায় রমজানে এসব পণ্যের দাম কমবে বলে মনে করেন পাইকাররা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। প্রতি বছর এই সময় নতুন চালে ভরপুর থাকে রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেটের আড়তগুলো, কিন্তু এবারের চিত্র ভিন্ন। অতিবৃষ্টি, পাহাড়ি ঢল আর অকাল বন্যায় ক্ষতির কারণে আরো কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে পাইকারদের। বন্যায় ফলন নষ্টের কারণে কয়েক সপ্তাহ ধরেই ধানের দাম বাড়তি আর বাজারে পর্যাপ্ত চাল নেই। এমন যুক্তিতে লাগাতার বাড়ছে চালের দাম। চলতি সপ্তাহের শুরুতেও চালের দাম কমার কোনো খবর নেই আড়তগুলোতে। তবে দেশের উত্তর পশ্চিমাঞ্চল থেকে নতুন চাল বাজারে আসতে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা। বৈশাখ মাসের প্রথম সপ্তাহের দিকে চলে আসে, কিন্তু এবছর বৈশাখ মাসের শেষের দিকে তারপর চাইল আসতে পারলো না। চাইলে আমদানি নেই, 100 বছর চাইলে 10 বছর চাইলে। আগে যেভাবে ছিল তার থেকে 2-3 টাকা বাড়ছে। আমদানিটা খুব বেশি শর্ট ছিল, এটা কিছুটা রিকভারি হচ্ছে গতকালকের থেকে। রোদ্র হওয়ার পরে গতকালকের থেকে বেশ আমদানি হয়েছে। আদা রসুন পেঁয়াজে ভরপুর আড়তগুলোতে মাসের শুরুতে বেড়ে যায় বেচাকেনা। চাহিদা বাড়ায় আদা রসুনের দাম বাড়লেও কেজিতে 2 থেকে 3 টাকা কমেছে পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ তো 25 থেকে 26 টাকা, আর এলসি পেঁয়াজ 15 থেকে 16 টাকা। রমজানে বাড়ার তো কোনো প্রশ্নই উঠে না, কিন্তু রমজানের জন্য যে মাল যারা দরকার সবাই মাল মোটামুটি নিয়ে নিচ্ছে। গত সপ্তাহে যে আদা বেচি আমরা 42 টাকা, সে আদা আজকে 50-52। চায়না রসুন গত সপ্তাহে আমরা যেটা বেচি 190-95, আজকে এটা 210-15। এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে চিনির দাম। কেজিতে 2 টাকা বেড়ে ছোলা বিক্রি হচ্ছে 80 টাকায়। তবে কিছুটা কমেছে দেশি বিদেশি ডালের দাম। চিনি হলো 1 সপ্তাহ বা 10 দিন আগে এটা আমরা বিক্রি করতে হলো 2900 টাকা বস্তা, মানে 58 টাকা কেজি। আর সেটা এখন বিক্রি করতেছি হলো 63 টাকা বা 63 টাকা 20 পয়সা। হঠাৎ করে মিল ডেলিভারি বন্ধ করে দিছে, সেই দাম বাড়িয়ে গেছে। দেশি মসুর প্লাস হলো মোটা মসুর 2 টাকা 3 টাকা কম আছে বাজার। অন্য বাজার মোটামুটি সমানে আছে। পাইকাররা জানান স্থিতিশীল রয়েছে সয়াবিন তেল ও মশলার বাজার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।
এবার প্রবাসের খবর। তৃণমূল বিএনপি ও বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্সের চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, একমাত্র শেখ হাসিনার সরকারই পারে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের এক রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় তার সংগঠনের মহাসচিব অভিনেতা আহমেদ শরীফ উপস্থিত ছিলেন। ব্যারিস্টার নাজমুল হুদা সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র শাখার 31 সদস্যের কমিটি ঘোষণা করে বলেন, বিএনপি 4 দলীয় জোটে বিলীন হয়ে যাওয়ায় তিনি দল ছেড়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান যে সরকার, সেই সরকার তাদের বর্তমান যে ক্ষমতা, সেই ক্ষমতার প্রয়োগ করে এবং তারা সম্পূর্ণভাবে তারাই পারেন বাংলাদেশে এই সুষ্ঠু এবং অবাধ নির্বাচন নিশ্চিত করতে। এর জন্য কোনো আলোচনার প্রয়োজন নেই, আলোচনা করার কোনো দরকারও নেই। যদি আজকে তারা নিজেরা উপলব্ধি করে যে প্রস্তাবটা আমরা করেছি সেই প্রস্তাব বাস্তবায়িত হলে রাজনৈতিকভাবে তার ভাবমূর্তি আরো অনেক উন্নত হবে, সমৃদ্ধ হবে। ফ্রান্সের মূলধারা সাংবাদিকতার সাথে সংযুক্ত হয়ে বাংলাদেশি কমিউনিটিকে বিশ্ব দরবারে তুলে ধরতে কাজ করবে প্যারিস বাংলা প্রেস ক্লাব। 2017-18 সালের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা তাদের বক্তব্যে এ অভিমত তুলে ধরেন। শুক্রবার প্যারিসের এক রেস্তোরাঁয় সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি আবু তাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেলের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন ক্লাবের সিনিয়র সহসভাপতি শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান বাবু সহ আরো অনেকে। এ সময় বাংলাদেশে সাংবাদিক নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান সাংবাদিক নেতারা। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দুবাই শ্রমিক দলের উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি এস.এম. এরশাদুল আলমের সভাপতিত্বে এবং তাজুল ইব্রাহিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাত বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএই বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার সহ স্থানীয় নেতৃবৃন্দ। সৌদি আরবের জেদ্দায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেদ্দার স্থানীয় একটি হোটেলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জসিম এবং আবু নাইমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মকবুল হোসেন মৃধা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিব। দেশের বাইরের খবর। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র একদিন আগে মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাক্রোর প্রচার শিবিরের ইমেইল হ্যাকিং এর শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে অনলাইনে ফাঁস হওয়া বিভিন্ন নথির মধ্যে অনেক ভুয়া তথ্য রয়েছে বলে দলীয় সূত্রের বরাতে জানায় গণমাধ্যম। রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যেই নির্বাচন পূর্ব জনমত জরিপে ল্যাপেনের চেয়ে ম্যাক্রো প্রায় 20% জনসমর্থন নিয়ে এগিয়ে থাকলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছেন বিশ্লেষকরা। শুক্রবার ছিল ফ্রান্সের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার শেষ দিন। এদিন উত্তর পূর্বাঞ্চলীয় রামস শহরের এক গির্জায় প্রচারণা চালাতে গেলে জনতার ক্ষোভের মুখে পড়েন কট্টর ডানপন্থী প্রার্থী মেরি লপেন। এমন পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। একই দিন রাজধানী প্যারিসেও প্রচারণা চালান লপেন। চূড়ান্ত পর্বের নির্বাচনে জয়ী হওয়ার আশা প্রকাশ করেন জাতীয়তাবাদী এই নেতা। শেষ বিজয় আমাদেরই হবে। গণমাধ্যম দেশবাসীর ক্ষোভ না শোনার ভান করছে, কিন্তু চূড়ান্ত ভোটাভুটিতে সব প্রমাণ হয়ে যাবে। গেল 5 বছর সোশ্যালিস্ট পার্টি ক্ষমতায় ছিল। ইমানুয়েল ম্যাক্রো মূলত তাদেরই প্রতিনিধিত্ব করছে। এবার দেশের রাজনৈতিক ধারায় পরিবর্তন আসতে যাচ্ছে। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত ছিলেন মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাক্রো। শুক্রবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলের রোদিতে প্রচারণা চালান তিনি। তবে নির্বাচনের মাত্র একদিন আগে প্রথম পর্বের ভোটে জয়ী প্রার্থী ম্যাক্রো তার প্রচারণা শিবিরের ইমেইল ও অন্যান্য নথিতে সাইবার হামলার অভিযোগ তোলেন। হ্যাকের মাধ্যমে ফাঁস হওয়া নথির মধ্যে অনেক ভুয়া তথ্য রয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করে ম্যাক্রো শিবির দাবি করেছে, চূড়ান্ত নির্বাচনে তাদের কোণঠাসা করতেই এই ষড়যন্ত্র করা হয়েছে। তবে অনলাইনে ফাঁস হয়ে পড়া 9 গিগাবাইটের ওই নথিতে কি কি তথ্য রয়েছে তা এখনো স্পষ্ট নয়। এদিকে শেষ মুহূর্তে নির্বাচন পূর্ব জনমত জরিপে দেখা গেছে লোপেনের চেয়ে ম্যাক্রো প্রায় 20% জনসমর্থন নিয়ে এগিয়ে রয়েছেন। তবে এবারে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছেন বিশ্লেষকরা। শিরিন আক্তার, সময় সংবাদ।
ক্রিকেটের খবর, অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর নিয়ে এখনো চলছে নাটক। চলতি মাসের শেষের দিকে নিরাপত্তা পর্যবেক্ষণে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়ার বিশেষ প্রতিনিধি দল। আর এই পর্যবেক্ষণ শেষেই নাকি বাংলাদেশ সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্রিকেট অস্ট্রেলিয়া, এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। এছাড়া তিনি আরো জানান, পাকিস্তানকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক সূচি জানিয়ে পাঠানো হয়েছে চিঠি। আমরা আশা করছি মের মাঝামাঝি বা শেষের দিকে কোনো এক সময় অস্ট্রেলিয়া ডেলিগেশন বাংলাদেশে আসবে আমাদের ফ্যাসিলিটিজ এবং অ্যারেঞ্জমেন্টগুলো দেখার ব্যাপারে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়ার মতো হাই প্রোফাইল টিম যখন কোনো দেশ ভিজিট করে তখন তাদের একটা ডেলিগেশন, তার আগে একটা প্রি ট্যুর ইন্সপেকশন হয়। সাধারণত এটাই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যে তারপরেই সাধারণত সেই বোর্ড বা সংশ্লিষ্ট যে বোর্ডগুলো থাকে তারা তাদের সবুজ সংকেত দেয়। আমরা আমাদের শিডিউল পাঠিয়ে দিয়েছি, আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের ফিডব্যাকের জন্য ওয়েট করছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জনকল্যাণে নয়, বিএনপির রাজনীতি লুটপাটের। কক্সবাজারের জনসভায় প্রধানমন্ত্রী বললেন, আওয়ামী লীগ জনগণের সেবক। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের উদ্বোধন। বরিশালে বিএনপির কর্মী সভায় কেন্দ্রীয় নেতাদের সামনে দু গ্রুপের হাতাহাতি হট্টগোল। মাদারীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত 12। সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি তদন্তে পানি উন্নয়ন বোর্ডের 14 প্রকৌশলীকে ঢাকায় তলব। রোববার দুদকে শুনানি। এখনো ঊর্ধ্বমুখী চালের বাজার, দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। সরবরাহ সংকট কাটতে শুরু করায় দাম কমার আশা। এবং নাটোরে নিখোঁজের একদিন পর প্রতিবেশীর বাড়ি থেকে 2.5 বছরের শিশুর লাশ উদ্ধার, জড়িত সন্দেহে আটক 3। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।